বলছে যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আলোচনার প্রয়োজন, কিন্তু অপারেশন সিঁদুর আর মুর্শিদাবাদ দুটো কি একই জায়গায় আসতে পারে? দেখুন, মুর্শিদাবাদ আমাদের রাজ্যের ইন্টারনাল একটা সমস্যা। স্বাভাবিকভাবে সেই বিষয়টি আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা হওয়া একান্ত প্রয়োজন। তার কারণ, যেভাবে পেহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মার্ডার করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে গুলি করে, ঠিক সেইভাবে চন্দন এবং হরগোবিন্দ দাসকে ধর্ম দেখে মার্ডার করা হয়েছে। আর হাইকোর্টের 3 সদস্যীয় যে টিম, সেই টিমের যে রিপোর্ট জমা হয়েছে, সেই রিপোর্টে তো আর কিছু বাকি নেই ঢাকা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার এমএলএ, তার কাউন্সিলর, এবং আমি তখনও বলেছিলাম, আবার রিপিট করছি, এই সমস্ত শক্তি যারা এই জেহাদি সন্ত্রাসে বিশ্বাস করে, সেই শক্তিগুলো যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবলের মনে হয় তৃণমূল করে, এরা কেউ তৃণমূল করে না। এরা এদের ধর্মীয় এজেন্ডাকে, উগ্রপন্থী এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। আজ তৃণমূল ক্ষমতায় আছে তাই এরা তৃণমূল, যদি সিপিএম ক্ষমতায় থাকতো তাই তখন এরা সিপিএম হতো। তখন ধর্মীয় এজেন্ডা এরা করেছে, ইমপ্লিমেন্ট করেছে। সেই নয়, একের পর এক সীমান্তবর্তী গ্রামগুলো মুর্শিদাবাদের হিন্দু শূন্য হয়ে গেছে সিপিএম আমলে। এটা বোঝা দরকার, বাংলার শিক্ষিত সমাজকে বোঝা দরকার, নচেত আগামী দিনে বাংলার ভবিষ্যৎ, বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ দিন আসছে। এইরকমই যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছে বাইরে, তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছে জাপানে, এবং তার বক্তব্য সামনে আসছে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি বলছেন দেশ জোটবদ্ধ রয়েছে, কিন্তু যে অপারেশন সিঁদুর নিয়ে এত কথা হচ্ছে, তিনি একবারও তার মুখে অপারেশন সিঁদুরের কথা বলছেন না। আমরা জানি যে বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো সন্দেহ প্রকাশ করছেন সেনাবাহিনীর এই যে পরাক্রমকে। দেখুন, উনি দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন, দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে স্বাভাবিকভাবে উনি কি বলবেন সেটা ওনার এবং তার সাথে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার যে তৈরি করে দেওয়া বক্তব্য, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে কিছু গাইডলাইন থাকে, আপনারা জানেন। আমি এই বিষয়ে বাইরে যেহেতু উনি গেছেন এবং দেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন, এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। উনি ফিরে আসার পর আমাদের রাজনৈতিক মতভেদ আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় যখন দেশকে রিপ্রেজেন্ট কেউ করে, সে যে দলেরই হোক না কেন, সেক্ষেত্রে বাইরে তার মধ্যে পলিটিক্স আনা উচিত। এর মতো নন, রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান, বিদেশের মাটিতে অন্তত এক সুরে কথা বলার চৈতন্য আছে। দেখুন, আমি বলেছি যে যখন আপনি ভারত সরকারকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তখন আপনি আপনার ইচ্ছে মতো কোনো কিছু বলতে পারেন না, এটা বুঝতে হবে। রাহুল গান্ধী যখন যান, উনি পলিটিক্যাল প্রোগ্রামে যান, স্বাভাবিকভাবে ওনাকে কেউ গাইড করেন না। ওনার যারা গাইড করেন তারা কিভাবে রাহুল গান্ধী ডুববে সেই প্রজেক্ট নিয়েছেন, তাতে তো আমাদের কিছু করার নেই। অভিষেক বাবু যখন গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেছেন, বা অন্যান্য এমপিরা গেছেন, তারা কি বলবেন না বলবেন তা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে পুরো তার গাইডলাইন দেওয়া হয়। তার বাইরে যাওয়ার অধিকার কারো নেই। যদি সেটা করি আমরা, যে কেউ করেন, সেটা দেশ বিরোধিতা হয়। আজকে অংশগ্রহণ করেছে। আমার যেটা মনে হয়, যেহেতু নীতি আয়োগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যগুলো কিভাবে কোঅর্ডিনেশন করে কেন্দ্র সরকারের সাথে কাজ করবে এবং আগামী দিনে পলিসিগুলো কিভাবে তৈরি হবে বা পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তো স্বাভাবিকভাবে এই সমস্ত আলোচনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন, তাহলে আরো বেশি ভালো হতো এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট, পশ্চিমবঙ্গবাসীর যে চাওয়া পাওয়া, সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরো অনেক বেশি এফেক্টিভ হতো। উনি হয়তো কোনো অফিসারকে পাঠিয়েছেন, কিন্তু একজন অফিসার ইলেক্টেড নয়, তিনি এক্সাম দিয়ে এসেছেন, সিনিয়রিটির বেসিসে ওই পদে বসেছেন, যদি চিফ সেক্রেটারিও এসে থাকে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী মানে তিনি জনগণের প্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। স্বাভাবিকভাবে তার মতে, তার যে বক্তব্য, তার একটা পলিটিক্যাল ওয়েট থাকে। সেই পলিটিক্যাল ওয়েটটা এবার বাংলা মিস করবে। আপনার কি দেখা গেছে যে সেই ওষুধগুলো কিছুদিন আগেও জানতো। প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা আছে যে ওষুধ কিভাবে বিক্রি হবে বা সবকিছু হবে, এক্ষেত্রে পুলিশ কি করছে? একই ওষুধ বারবার জাল হয়ে বাজারে আসছে। দেখুন না, এর জন্য তো স্পেসিফিক এজেন্সি আছে, তারা নির্দিষ্ট সময় স্যাম্পলিং করে তার রিপোর্ট বের করা উচিত। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরকে এফআইআর করা উচিত। এফআইআর করে পুলিশের উচিত তার বিরুদ্ধে অভিযান করা। পশ্চিমবঙ্গে তো সব হয় না। পশ্চিমবঙ্গের পুলিশ দুটো কাজ করে, এক রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তোলে,
আর দ্বিতীয় তৃণমূল নেতাদেরকে পাবলিকের হাত থেকে বাঁচায়, বিজেপি নেতাদেরকে কেস দেয়। এটা দুটো কাজই একই কাজ, সেটা আমি দুটো কাজ বললাম। আমি এবারে তো পুলিশের কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রী না আসা সম্পর্কে সৌগত রায় বলেছেন যে মুখ্যমন্ত্রী জানি ভালো করেছেন, তার কারণ সেখানে গেলে কথা বলতে দেওয়া হতো না, প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দেওয়া ভুল হয়েছে। আগে প্ল্যানিং কমিশনের টাকা সমস্ত রাজ্যের মধ্যে বন্টন করা হতো, এখন বিরোধী রাজ্যদেরকে শুকিয়ে মারা হচ্ছে। দেখুন, উনি একজন ফিজিক্সের প্রফেসর, ওনার মুখ থেকে এই ধরনের ভেগ কথাবার্তা মোটেও মানায় না। আমি ওনাকে বলবো, যেহেতু উনি অঙ্ক করা লোক, ফিজিক্স পড়া লোক, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ আমলে ছিলেন সরকারে, সেই সময় কেন্দ্র সরকারের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যার অংশ ছিলেন, পশ্চিমবঙ্গ কত টাকা পেত, আর আমাদের নরেন্দ্র মোদীর সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছে বা যায় তা বলতে বলবেন। একটা জিনিস নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, এবং যখন নীতি আয়োগ খারাপ, আগে ভালো ছিল, প্ল্যানিং কমিশন ভালো ছিল, এই ধরনের বক্তব্য এই বস্তা পচা নেতা এছাড়া কারো মুখ থেকে শুনতে পারবে না। যারা নতুন আইডিয়া, নতুন চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করতে পারে না, সেই সময় প্ল্যানিং কমিশনের প্রয়োজন ছিল, জওয়াহরলাল নেহরু তৈরি করেছিলেন। এখন নীতি আয়োগের কাজ অন্য ধরনের কাজ, তো স্বাভাবিকভাবে নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, তার ভিউ পয়েন্ট আলাদা, তার হরাইজন আলাদা, তার চিন্তা ভাবনা আলাদা, এবং সেটা বুঝতে পারছেন না বলে আজকে অসমের মতো রাজ্য অ্যাডভান্টেজ অসম করে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে গেল, আর মুখ্যমন্ত্রী আর সৌগত রায় ঢেঙা দেখাচ্ছে। ওই এয়ারপোর্টে কে কাকে চাকরি দেবে এ নিয়ে সৌগত রায় আর ওনার বরুণ নট্ট মারামারি করছে, হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী ওই কোথায় 2006 সালের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা শিল্প, সেখানে গিয়ে আবার শিল্প প্রতিষ্ঠা করছে, আর সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর অসম দেখুন, পিছিয়ে ছিল আমাদের থেকে অনেক, সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে। যে এসএসসির ক্ষেত্রে আগেই বলে দেওয়া হয়েছে যে এসএসসি নতুন গ্রুপ তৈরি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, আর মাত্র 7 দিন সময় আছে, এবং বিকাশ ভবন এক্ষেত্রে কোনো রকম ছাড়পত্র দেয়নি। তো সকলে তো দিশেহারা এই মুহূর্তে পড়ি। দেখুন, এই পুরো জিনিসটা ঘেটে করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে, কেন মানা হবে, কিভাবে মানা হবে, কোনো রকম গাইডলাইন কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন, আমার উপর ভরসা রাখছে। মানুষ ভরসা রাখবে কি করে? আপনি কিছু পথ তো দেখান, কিছু তো বলুন, কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে। উনি কোনো দিশা দেখাতে পারছেন না, এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা অ্যাপিল করব, কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা অন্ধকার, কোনো আশার আলো অন্ততপক্ষে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু দাদা, এর মধ্যে মুখ্যমন্ত্রীর কথা মতো যারা চাকরি হারা, সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি অনুদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি কর্মীরা পাবে মাসে 25,000 টাকা, আর গ্রুপ ডি পদের কর্মীরা পাবে 20,000 টাকা। এটা কি কিছুটা অযোগ্যদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার মতো না? একদম, এবং এটা করা হচ্ছে এই জন্যই যে অযোগ্যদেরকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়া শুধু নয়, এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কিস্তিতে শোধ করা হচ্ছে। প্রথম কথা, আমার একটা প্রশ্ন আছে, যদি অযোগ্যদের চাকরি শেষ পর্যন্ত চলে যায় কোর্টের রায়, মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারেন, তাহলে আপনার আমার ট্যাক্সের টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন, এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে? তারা কি ফেরত দেবেন? এ তো গভর্নমেন্টের শেখারের টাকা। মুখ্যমন্ত্রী কার মত নিয়ে এটা করছেন? আমাদের মত নিয়েছেন কি জনগণের, যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি, সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য, যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা অযোগ্য, যারা পয়সা দিয়ে সাদা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের তো কোনো ভাতা কেন, কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা। তাহলে তো মানুষ সবাই বলে যে আমরা চুরি করবো, আমাদেরকে ভাতা দেওয়া হবে। তথাগত রায় তিনি বলেছেন যে রাজ্যে একজন সর্বক্ষণের সভাপতি চাই, পূর্ণ সময়ের সভাপতি না হলে বিপদ বিজেপির। 21 সালে বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল, 26 সালে আবার অনেক ভেজাল বিজেপি ঢুকে পড়েছে, এবং এখন নতুন বিজেপি সভাপতি দরকার যদি
এই পরবর্তী ইলেকশনে জিততে হয়? সমস্যা হচ্ছে উনি ভুল জায়গায় সমস্ত কিছু করছেন। উনি মিডিয়ায় বলছেন, মিডিয়া তো রাজ্য সভাপতি নির্বাচন করবেন, নির্বাচিত করবেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। ওনার যা বলেন কেন্দ্রীয় নেতৃত্বকে বলা উচিত, যদি ওনার কথা কেউ শোনে। মন্ত্রী যাচ্ছেন 29 তারিখ বাংলায়। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 57 জন নির্বাচিত সাংসদ এবং যখন দেশের প্রতিনিধি বিদেশে যাচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করতে, তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে তিনি রাজনৈতিক প্রচার করবেন, রাজনীতির কথা বলবেন, এটা কাঙ্ক্ষিত নয়। দেখুন, একটা বাংলার একটা রাজ্য, একটা ডিস্ট্রিক্টে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তাতে কিছু সরকারি প্রোগ্রাম আছে, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনতাকে সম্বোধন করবে। মাননীয় প্রধানমন্ত্রী জানেন কখন কি করতে হয়। আমাদের সরকার এই জন্য তো অন্য সরকারের থেকে আলাদা, আমরা প্যারালাল সেক্টে কাজ করতে পারি, আমরা প্যারালালি অনেকগুলো কাজ একসাথে করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী সেটা পারেন। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। ওনার চিন্তা করা দরকার যে আগামী 29 উনিকে টিকিট দেবে কিনা তৃণমূল, সেই ব্যাপারে ভাবা।